ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় জুয়াটি খেলতে যাচ্ছেন আগামী শুক্রবার। কারণ যখন পুতিনের সঙ্গে বৈঠকটা হয়ে যায় সেখান থেকে কোনো না কোনো একটা ফলাফল মানুষ আশা করে, কারণ এটি তো সর্বোচ্চ পর্যায়ে। মিটিং যদি ব্যর্থ হয়, যে ইউক্রেনের ব্যাপারে কোনো সলিউশন হলো না, তাতে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামবে বা ক্ষতি হবে, সেরকম একটা মারাত্মক কিছু ঘটবে না। জেলেনস্কি তিনি মানবেন না, তিনি বলেই দিয়েছেন দুটো কথা। একটা হচ্ছে তিনি তার দেশ নিয়ে কথা হচ্ছে, তার ভূমি নিয়ে কথা হচ্ছে, তার দেশের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, সেখানে তিনি অনুপস্থিত থাকবেন, এটা গ্রহণযোগ্য নয়। আগাগোড়া পুরো যুদ্ধটাকে যদি আপনি রিভিউ করেন, আপনি বুঝবেন যে এটা আসলে ইউক্রেন ইজ এ স্কেপগোট অফ এ জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। মানে তাকে আসলে বলির পাঠাই করা হয়েছে। আলাস্কাতে যে বৈঠকটি হতে যাচ্ছে, পুরো বিশ্ব মিডিয়ার চোখ সম্ভবত এখন সেদিকেই থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের বৈঠক কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয় কিংবা সাধারণ কোনো ঘটনা নয়। তবে অনেকেই মনে করছেন, বিশেষ করে আমি যদি বলি যে এনবিসি নিউজের সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার নিকোলাস, তিনি একটি লেখায় বলছিলেন যে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় জুয়াটি খেলতে যাচ্ছেন আগামী শুক্রবার। কারণ যখন পুতিনের সঙ্গে বৈঠকটা হয়ে যায় সেখান থেকে কোনো না কোনো একটা ফলাফল মানুষ আশা করে, কারণ এটি তো সর্বোচ্চ পর্যায়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন বৈঠক করছেন, নিঃসন্দেহে কোনো একটা ফল আসবে। কিন্তু এই জুয়ায়, অর্থাৎ সবচেয়ে বড় জুয়া যদি বলা হয়, এই জুয়ায় আমরা অর্থাৎ আমেরিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্প কতটা শেষ পর্যন্ত লাভের ঘরে থাকবেন বলে আপনি ধারণা করছেন? ধরা যাক ওই মিটিং যদি ব্যর্থ হয়, যে ইউক্রেনের ব্যাপারে কোনো সলিউশন হলো না, তাতে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামবে বা ক্ষতি হবে, সেরকম একটা মারাত্মক কিছু ঘটবে না। তবে এটা যদি সফল হয়, সেটা তিনি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য কয়েকটি রাষ্ট্র মনোনীত করেছে, তার ভিতরে পাকিস্তানও আছে, আরো কয়েকটি রাষ্ট্র, ইসরায়েল আছে জি, হ্যাঁ, আজারবাইজান, তারপরে আর্মেনিয়া, এরা সম্ভবত করেছে, ও কারা কারা করছে, যাই হোক, সেটা ওনার ক্ষেত্রে পাওয়াটা উজ্জ্বল হবে। তো এখন তিনি যে বলেছেন খুব একটা উল্লেখযোগ্য কথা, আজকে সেটা বলেছেন প্রেস কনফারেন্সে, সেটা হলো এই কয়েকদিন থেকে তিনি বলছেন ল্যান্ড সোয়াপ করতে হবে, ভূমি বিনিময় করতে হবে। তো ভূমি বিনিময়ের জন্য রাশার কোনো এলাকা এখন আর ইউক্রেনের দখলে নেই। রাশার যে এলাকা তারা দখল করেছিল, একটা ছোট্ট এলাকা, সেটা 4% মতো একটা জায়গা ছিল, হ্যাঁ, সেটা প্রায় পুরোপুরি মুক্ত হয়ে গেছে। আচ্ছা, এই একটা তো, এবং রাশার কোন এলাকার উপরে ইউক্রেনের কোনো দাবিও নেই, কখনো তারা দাবি করেনি। ফলে ল্যান্ড সোয়াপের কথাটা এখন হচ্ছে, এটা বোধগম্য নয়। কি সোয়াপ করতে দুই পক্ষ কোনটা বিনিময় করা। আজকে সর্বশেষ তিনি যেটা বলেছেন সেটা উল্লেখযোগ্য। আমি পুতিন থেকে ইউক্রেনের জন্য কিছু জমি ফেরত নিতে চেষ্টা করব, ফেরত নেব। এটা হচ্ছে রাশিয়া যে বিপুল পরিমাণ ভূখণ্ড দখল করে ফেলেছে ইউক্রেনের, সেটার কিছু অংশ তিনি তার উপরে প্রেসার দিয়ে তাকে বুঝিয়ে তার থেকে ইউক্রেনের জন্য ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। এইটা সর্বশেষ তথ্য হচ্ছে এইটা। তো ফলে এইটা ভলোদিমির জেলেনস্কি তিনি মানবেন না, তিনি বলেই দিয়েছেন দুটো কথা। একটা হচ্ছে তিনি তার দেশ নিয়ে কথা হচ্ছে, তার ভূমি নিয়ে কথা হচ্ছে, তার দেশের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, সেখানে তিনি অনুপস্থিত থাকবেন, এটা গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় তার বক্তব্য হচ্ছে কোনো ল্যান্ড তিনি ছাড়বেন না, এই এক। 2 নম্বর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ইউরোপিয়ান দেশগুলো, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশ 5-7টা দেশ মিলে কয়েকদিন থেকে তারা বিভিন্ন দফায় মিটিং করেছে। এবং একটা মিটিং তো যুক্তরাজ্যের ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট গিয়েছিলেন, জেডি ভান্স, সেখানে তারা কথাবার্তা বলেছেন। তাদের বক্তব্য একটাই, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান দেশগুলোরও বক্তব্য শুনতে হবে, এই একটা। কারণ এটা ইউরোপের খালি যে ইউক্রেনের নিরাপত্তা তা না, ইউরোপের নিরাপত্তার বিষয় এখানে জড়িত। তো ফলে তাদের একটা চাপ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলেছেন যে তিনি বৈঠক সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে প্রথমে জেলেনস্কিকে জানাবেন, ইউরোপিয়ানদেরকে জানাবেন, এটা বলেছেন।
কিন্তু অ্যাট দি সেম টাইম ওই যে কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তিনি পুতিন থেকে দখলীকৃত ভূমির কিছু অংশ ফেরত নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইটাতে একটা আশঙ্কার ব্যাপার এখন। মানে পুতিন ডনবাস রিজিয়ন, আগে তো ক্রিমিয়া 14 সালে দখল করছে, পূর্বাঞ্চলের ডনবাস রিজিয়ন, তাছাড়া আরো 3টা প্রদেশ বা স্টেট যুক্তরাষ্ট্রের পার্লেন্সে বলা চলে, এগুলো তাদের নিজেদের অঙ্গরাজ্য বলে ঘোষণা করেছে। যুদ্ধ শুরু করার পরে ইউক্রেনে আগ্রাসনের পরপরই কয়েক মাসের ভিতরে ওই পুরো একটা এলাকা, কয়েকটা প্রদেশ, 4টা প্রদেশ, ডনবাস সহ তাদের এলাকা বলে ঘোষণা করেছে, তাদের প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছে। সেইটা পুরোটা তারা এখনো দখল করতে পারেনি, কিন্তু যে অংশ দখল করেছে যথেষ্ট অংশ, সেই অংশগুলা যদি একটা ক্ষুদ্রাংশ নিয়ে নেওয়া যায়, ধরা যাক তারা এখন 18% সম্ভবত তাদের দখলে, 18%-এর মধ্যে 3 বা 5% নিলে এইটা জেলেনস্কির পক্ষে বা ইউক্রেনিয়ানদের পক্ষে হজম করা মুশকিল হবে, আমার মনে হয় তারা দেবে না। এই একটা। 2 নম্বর হচ্ছে যে তার ট্রাম্পের না, পুতিন আরো কিছু শর্ত আছে, কিন্তু সেটাও একটু আলোচনা দরকার। পুতিন বলেছেন আমাকে গ্যারান্টি দিতে হবে তারা ন্যাটোতে জয়েন করবে না, 1। 2 নম্বর, তাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর সংখ্যা, পরিমাণ, ক্যাপাসিটি এগুলা অনেক কমিয়ে আনতে হবে, এবং তারা কোন কোন এলাকায় মোতায়েন করবে সে ব্যাপারে আমার বক্তব্য থাকবে। আমার রাশা ফ্রেন্ডলি, রাশার প্রতি বন্ধুত্ব সুলভ মনোভাব পোষণ করে এই ধরনের সরকার ব্যবস্থা সেখানে থাকতে হবে। এই ধরনের বেশ কিছু কঠোর শস্ত্র আছে। এখন কথা হচ্ছে ডনবাস ছাড়া যদি খালি ডনবাসও তারা রাখে, ক্রিমিয়া রাখে, তাহলে ওই 2 এলাকার ভিতরে চলাচলের জন্য যে করিডোর দরকার, ধরা যাক সেটার জন্য আরো 5,000, 10,000, 20,000 বর্গমাইল তারা দাঁড়িয়ে পড়লো, এবং ওই এলাকা অত্যন্ত ক্রিমিয়া ছাড়া আরো 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর আছে সেই এলাকায়, সেগুলো তাদের অধিকারে চলে গেছে। সেগুলো যদি তারা রেখে দিতে চায় তাহলে সেটা ক্রিমিয়ার মানে ইউক্রেনের জন্য প্রচন্ড সমস্যার কারণ হবে, এবং ইউক্রেনের শস্য মানে উৎপাদনের এবং খনিজের কিছু অংশ, তো খনিজ অলরেডি মানে যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট হয়েছে, রেয়ার আর্থ, রেয়ার খনিজ, এগুলো যুক্তরাষ্ট্র মানে করবে, ডেভেলপ করবে, আহরণ করবে, এবং সেটার অর্থ যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে থাকবে, এই একটা। এখন বাকি যে অংশ রাশিয়া ডনবাস ওই রিজিয়নে আছে, সেই অংশে রেয়ার আর্থের অনেক মিনারেলস এর খনি আছে, সেটাও যদি তার হাতছাড়া হয়ে যায় তাহলে, এবং তাদের শস্য উৎপাদন একটা বিরাট এলাকা, 2টো গুরুত্বপূর্ণ বন্দর, তাহলে একটা অত্যন্ত খর্ব রাষ্ট্রে পরিণত হবে, দুর্বল রাষ্ট্রে পরিণত হবে ইউক্রেন। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে নিঃসন্দেহে এই কথাটি আমরা অনেকে শুনেছি যে যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, অনেকটা বিষয়টা এরকম যে ইউক্রেনের শান্তি চুক্তি, ইউক্রেনের খবর নেই। আজকে প্রেসিডেন্ট বলছেন যে হ্যাঁ, জেলেনস্কি আসতে পারে, তাকে হয়তো সাইডলাইনে তিনি থাকলেন, অর্থাৎ মিটিং এ সরাসরি জয়েন করলেন না, কিন্তু তিনি যেতে পারেন, কারণ ইউরোপের দেশগুলো চাইছে ইউক্রেন সেখানে সম্পৃক্ত হোক। কিন্তু চাইলে তো হবে না, আপনার চাওয়ার সক্ষমতা থাকতে হবে। এটা তো ঠিক যে পুতিনকে বৈঠকে বসাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পই, ইউরোপের দেশগুলো দিনের পর দিন চেষ্টা করে বিবৃতি দিয়ে, আর্থিক সহযোগিতা, অস্ত্র দিয়ে সেই চাপটা রাশিয়ার উপর তৈরি করতে পারেনি। রাশিয়া তো চাপে না পড়লে তারা নড়াচড়া করে না, ইতিহাস তাই বলে। সেই জায়গায় ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রক্ষা করা, ইউক্রেনের স্বার্থ রক্ষা করা, আবার ট্রাম্প রাশিয়াকে ছাড়না দিলে রাশিয়াও আসবে না, এত কিছু সমন্বয় করা তো কঠিন। সেক্ষেত্রে তিনি যে সমাধানের কথা ভাবছেন, শুধুমাত্র তো নোবেলই সেখানে একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। তিনি যদি মনে করেন যে যুদ্ধটা একটা জায়গায় তিনি যুদ্ধ বিরতিও আনতে পারেন, সেটিও তো আসলে এই আলোচনার, দীর্ঘদিনের যে আলোচনা, আলটিমেটাম, সেগুলো একটা বড় সাফল্য হিসেবে দেখার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আসলে আপনি খুব অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি ধরেছেন, সেটা হচ্ছে যে আসলে মানে আমি যে প্রথমত হচ্ছে যে এখানকার কিছু বাস্তবতা, এটা আমাদের সৈয়দ উল্লাহ ভাই উনি খুব সুন্দরভাবে নিয়ে আসছেন যে 2 পক্ষের লাভ ক্ষতির যে জায়গাগুলো। তো আমি সেইগুলাকে কিছু সময়ের জন্য জাস্ট হচ্ছে, আপনি যদি ইউ পুট অ্যাসাইড, আপনি একটু অন্যভাবে চিন্তা করেন যে ইফ আই আস্ক এ কোয়েশ্চেন যে ডাজ ইউক্রেন হ্যাভ এ চয়েস, মানে আসলে সে কি করতে পারে।
আপনি মানে আগাগোড়া পুরো যুদ্ধটাকে যদি রিভিউ করেন, আপনি বুঝবেন যে এটা আসলে ইউক্রেন ইজ এ স্কেপগোট অফ এ জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। মানে সে তাকে আসলে বলির পাঠাই করা হয়েছে। আপনি দেখেন এর আগে জেলেনস্কি যখন এক্সকিউজ মি আপনার ডিসিতে আসছিলেন এবং সেক্ষেত্রে ট্রাম্পের সাথে যে কনভারসেশন হয়েছিল এবং সেটা কত মানে মানে সেই জায়গাতে এটা শো করেছে যে দি হেল্পলেসনেস অফ ইউক্রেনিয়ান আপনার হচ্ছে যে হেড। তা আপনি তো আমি যেভাবে দেখি বিষয়টাকে সেটা হচ্ছে যে আসলে ট্রাম্প হচ্ছে যে ওনার যে স্টাইল, কয়েকটা বিষয় আমি নোট করেছি। একটা স্টাইল হচ্ছে ওনার হচ্ছে অনেকটা হচ্ছে যে মানে শোম্যানশিপ, এবং হচ্ছে উনি এক্সেসিভ অ্যাসারশন দিয়ে কথা বলেন, মানে হচ্ছে অত্যধিক নিশ্চয়তা যে না এটা হবে, এটা করব, এবং এটার বাস্তবতা আসলে আমরা দেখি যে এটা অনেক সময় এটার বাস্তবতা আমরা খুঁজে পাই। তো এখন যে জিওপলিটিক্যাল যে ওয়ারফেয়ারের শিকার ইউক্রেন, সেই জায়গাতে ট্রাম্প একটা উক্তি আমি মেনশন করতে চাই। আজকে একটা রিপোর্ট থেকে দেখলাম, ট্রাম্প বলছে যে এই বৈঠক সংক্রান্ত বিষয়ে আমি জেলেনস্কিকে জাস্ট আউট অফ রেসপেক্ট কল করব এবং তাকে এটাও বলতে পারি যে না তুমি যুদ্ধ চালায় যাও, অনেক কিছু পাবা, অথবা এটাও বলতে পারি যে মানে উই আর গোয়িং টু মেক এ ডি। তার মানে হচ্ছে কি, দ্য রোল অফ ইউক্রেন অর দ্য রোল অফ ইউক্রেনিয়ান আপনার হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট আপনার সেটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার আউট অফ দি কনভারসেশন। সো সে আসলে জাস্ট হচ্ছে বলির পাঠা, বা ইউক্রেন ইটসেলফ ইজ এ বলির পাঠা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে জিও পলিটিক্যাল যে স্বার্থগুলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং ইউক্রেন, এই তিনটা দিকে সমন্বয় করে এত দ্রুত পুতিনের সাথে একটা সমঝোতায় যাওয়া, এটা আমি এতটা সহজ বলে মনে করি না। তবে ট্রাম্পে যেরকম বলেছিলেন যে তিনি এই ওয়ারটাকে স্টপ করবেন, সেটার একটা প্রেশার আছে, এবং এখন তো আবার নোবেল প্রাইজের আর একটা অ্যাম্বিশন তৈরি হয়েছে। তো সেই কারণে উনি এটাকে একটা মানে জায়গায় নেয়ার চেষ্টা করবেন। কিন্তু রাশিয়া থেকে আপনি যদি ল্যান্ড সোয়াপিং এর, যেটা সোয়াপিং এর বিষয়টা তো আসেই না, কারণ হচ্ছে ইউক্রেনের কাছে কিছুই নেই। তো সেখানে যদি আংশিক ল্যান্ডও যদি রাশিয়া থেকে উদ্ধার করা হয়, তার যে হার্শ যে কন্ডিশন ফ্রম দি রাশিয়ান সাইড, মানে ওয়াই দে উইল মানে ইল টু দি কন্ডিশনস, আপনি যদি ওই জিনিসটা চিন্তা করেন, দেন দ্যাট হ্যাজ টু বি সামথিং ভেরি ভেরি সিরিয়াস ফ্রম আপনার হচ্ছে যে আমেরিকা ইন টার্মস অফ লাইক কম্প্রোমাইজিং। সো আপনার যেখানে নেটোর জয়েন করার বিষয়টা একটা মানে আলটিমেট বা কোর অফ দ্য ইস্যু, দ্য প্রবলেম, সেখানে আপনার যদি এখন যে ডিলটার কথা বলছেন, এরকম যদি ডিল হয়, তাহলে ইউক্রেনের যে নেটোতে জয়েন করার যে অ্যাম্বিশন বা হচ্ছে আপনার ওয়েস্টার্ন যে প্রেশার, তাহলে সেটাতে যদি কম্প্রোমাইজ হয়, তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন যে বিষয়টার জন্য যুদ্ধটা হইলো এবং আমেরিকা এবং ইউরোপ সব মিলে ইউক্রেনকে সাপোর্ট করলো, আর সেই জায়গায় যদি ট্রাম্প যদি এখন কম্প্রোমাইজ করে, সো আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট উড বি লাইক এ পারসুয়েসিভ ওয়ে টু টেক কেয়ার অফ। এই কম্প্রোমাইজটা করতেই হবে, এটা নিয়ে এখন সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইভেন ইউক্রেনেরও খুব বড় গলায় আপত্তি নেই, কারণ এটা আসলে সম্ভব নয়। বাস্তবতায় মানতেই হয়েছে শেষ পর্যন্ত যে নেটোতে আর ইউক্রেনের অংশগ্রহণ কোনোভাবে সম্ভব নয়, কিংবা রাশিয়া এটা মানবেই না, কোনোভাবেই মানবে না, তারা আলোচনায় শুরু করবে না যদি এটা হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।